আমরা সাধারণত দেখে এসেছি রাজনৈতিক দলগুলোর বড় বড় প্রোগ্রামগুলো ঠিক এভাবেই হয়। নতুন কি করলেন? আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, নতুনটা কি আনলেন? এবং এই একই প্রশ্ন কিন্তু আমরা এর আগেও শুনেছি। তো আপনারা কি পারতেন না যে একটা ফান্ডটা কিভাবে আসছে শুরুতেই খুব স্বচ্ছ রেখে অনুষ্ঠানটা করার? ধন্যবাদ। প্রথমত যে প্রশ্নটা করলেন এবং ভাইও যেটা বললেন, অবশ্যই এই প্রশ্নগুলো আসুক, আমরা খুব পজিটিভলি দেখি এই প্রশ্নগুলো। এবং খরচের যে ব্যাপারটা, ইতিমধ্যেই বিভিন্ন টকশো আলোচনা সভায় আমাদের যারা নেতাকর্মী আছেন তারা স্পষ্ট করেছেন, আমাদের নেতাকর্মীদের চাঁদা, বিশেষ করে প্রবাসী একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু আন্দোলনের সময় থেকে আমাদের সাথে কানেক্টেড বা বিভিন্নভাবে কানেক্টেড হয়েছিলেন। তাদেরকে পরবর্তীতে আমরা সংগঠিত করেছি। জাতীয় নাগরিক কমিটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলই মূলত সমাজের এই সকল পেশাজীবী ব্যবসায়ী যারা জুলাই গণঅভ্যুত্থানে পেছন থেকে ভূমিকা রেখেছেন তাদেরকে সংগঠিত করার কাজে। ছাত্রদের তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল। গত 6 মাস কিন্তু জাতীয় নাগরিক কমিটি এই কাজে ব্যাপকভাবে সফল হয়েছে, সমাজের বিভিন্ন স্তরকে যুক্ত করতে পেরেছে। এর ফলে তাদের কাছ থেকে কিন্তু অর্থ সহায়তা বা এই ধরনের বিভিন্ন লজিস্টিক্স সহায়তা আমরা পেয়ে থাকি। এখন বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি প্রশ্ন, কার কাছ থেকে আমরা পাচ্ছি এবং কিভাবে খরচ করছি। দেখুন, এই জায়গায় একেবারেই একমত যে এটা জনগণের সামনে উন্মুক্ত থাকা উচিত এবং এটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে। যে প্রশ্নটা করা যায় সেটা হচ্ছে গিয়ে, এখন যে খরচগুলো হলো সেটার হিসাব কোথায়, সেটা আপনার প্রশ্ন অবশ্যই করতে পারেন। আমরা এটা নিয়ে কাজ করছি এবং অবশ্যই আমরা আমাদের মতো করে একটা মডেল আমাদের খরচ বা অ্যাকাউন্টেবিলিটির জায়গায়, ফিনান্সের জায়গায় আমরা ডেভেলপ করার কাজ করছি এবং এটা জনগণের সামনে অবশ্যই আমরা উন্মুক্ত করব। কিন্তু এরকম একটা ধারণা আছে আরিফ, আপনাকে বলি, যে এটা 1 কোটি টাকার নিচে এটার খরচ হয়নি এবং এটা সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে হয়নি, বিভিন্ন স্পন্সরের কাছ থেকে টাকা এসেছে। এই বিষয়গুলো ক্লিয়ার করবেন কি? শুধু সদস্য চাঁদা তো অবশ্যই না, যেটা আমি ইতিমধ্যে বললাম। নাগরিক কমিটি যাদেরকে মূলত যুক্ত করেছে ছাত্রদের বাইরে, এদের মধ্যে ব্যবসায়ীরাও আছেন এবং তারপরে বিভিন্ন পেশাজীবী আছেন যারা খুবই সচ্ছল। এরা আসলে ভালো পরিমাণেই কিন্তু আসলে এখানে কন্ট্রিবিউট করতে পারেন, সেই কন্ট্রিবিউশন আমরা নিয়েছি। আমরা সতর্ক থেকেছি যাতে করে দুর্নীতিগ্রস্ত বা সমাজের এলিট যে অংশটা বিভিন্ন সময়ে ফ্যাসিবাদের সহায়তা করেছে, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে এবং ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে, এদের থেকে দূরে থেকে প্রবাসীদের ওপর নির্ভর করা বা যারা আসলে জনমুখী সমাজের সেই সকল সচ্ছল অংশের সাথে যুক্ত হয়ে আমরা পার্টিটা রান করার চেষ্টা করেছি বা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে স্পন্সরশিপ যদি আপনি বলেন, একজন ব্যবসায়ী যিনি বৈধভাবে ব্যবসা যে করেন, ব্যবসায়ী স্পন্সর করছে এখানে, হয়তো সে আজ ফ্যাসিস্টের দোসর হিসেবে প্রতীয়মান হয়নি আমাদের সামনে, কিন্তু আগামীতে গিয়ে এর অর্থ এই না যে সে আগামীতে গিয়ে কোনো আপনার কাছে অন্যায্য দাবি করবে না এই সুবিধা দেওয়ার বিনিময়ে। সে বিষয়টিকে আপনারা মাথায় রাখছেন? অবশ্যই। সেই জায়গা থেকে আমাদের যেটা পলিসি সেটা হচ্ছে, সুনির্দিষ্ট কোনো গ্রুপ, নট অনলি ব্যক্তি তো বটেই, মানে কোনো ব্যক্তির ওপর নির্ভর করা তো প্রশ্নই আসে না, সুনির্দিষ্ট কোনো গ্রুপের ওপরেও যাতে করে আমাদের পার্টি নির্ভরশীল হয়ে না পড়ে, যে একটা সার্টেন কাইন্ড অফ পিপলের কাছ থেকে আমরা অর্থ সাহায্য নিচ্ছি, এতে করে তারা আমাদের পার্টি পলিসিকে প্রভাবিত করবেন। আমরা চাই আমাদের এইখানে সদস্য চাঁদার বলতে একজন শ্রমিকের চাঁদা, শ্রমিক অংশটা থেকে, সমাজের শ্রমিক কৃষক অংশটা থেকে যে চাঁদাটা আসছে, সেই চাঁদাটা আবার ব্যবসায়ী শ্রেণী থেকে যেটা আসছে, এটার মধ্যে একটা যতটা সম্ভব একটা সামঞ্জস্য থাকে, যাতে করে আমরা নির্ভরশীল হয়ে না পড়ি। এখন এগুলো পলিসির ব্যাপার, এগুলো আরও ডেভেলপ হবে সামনে এবং এটা জনগণের সামনে অবশ্যই আমরা স্পষ্ট করবো। এখানে ভাইয়ের কথার প্রেক্ষিতে একটা জিনিস বলে নিতে চাই, তার আগে বলবো, আপনি বললেন যে অভিনব কি আছে আমাদের মধ্যে। আমাদের স্টেজে কোনো চেয়ার ছিল না, আমরা সবাই বসেছিলাম আন্দোলনের সময়ের মতো। এটা খুবই অভিনব একটা ব্যাপার এবং এটা খুবই সিম্বলিক, এটা খুবই ইচ্ছাকৃতভাবে আমরা করেছি, এটা বোঝাতে যে আমরা সুনির্দিষ্ট কোনো কাল্ট লিডারশিপকে ফলো করি না, আমরা ব্যক্তির রাজনীতি করি না, আমরা আদর্শের রাজনীতি করতে চাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই। কিন্তু সেখানে প্রশ্ন আছে যে আপনি শেষ করেন, তারপরে উত্তর দেবেন, প্রশ্নটি করে রাখি, যে আপনাদের রাজনীতির আদর্শটা কি সেটা স্পষ্ট না। জি হ্যাঁ, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে, তারপরে আমাদের দলের যে ঘোষণা সেটি দিয়েছেন কিন্তু নিজের ভাইয়ের মরদেহ বহন করা একজন নারী, জুলাইয়ের শহীদ, আপনারা দেখেছেন, তিনি ঘোষণাটি দিয়েছেন। তো এই ধরনের বিভিন্ন সিম্বলিক ব্যাপারে কিন্তু আমরা ইতিমধ্যেই ওই প্রোগ্রামটা যদি আপনারা দেখেন, অভিনব অনেক কিছুই আমরা করেছি। এই বিষয়গুলো একনলেজ করা দরকার। আপনার কথা বা আপনার সমালোচনার টোনটা কিন্তু সেদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আপনার টোনটা কিন্তু আসলে পরিষ্কার করবে যে আপনি ভালো চাচ্ছেন, ভালো চেয়ে সমালোচনা করছেন না, আপনি আসলে চাচ্ছেন যে এটা বিতর্কিত হয়ে পড়ুক। আমি আপনাকে খুব স্পষ্ট একটা উদাহরণ দিই। বন্যা সর্বপ্রথম যখন ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে ছাত্রদের সমালোচনাটা হয়, সেটা হয়েছিল বন্যার সময়। আমরা যখন ত্রাণের
কাজটা করেছি। আমরা খুবই অনভিজ্ঞ ছিলাম এবং সেই সময় টিএসসিতে যে সকল ছাত্ররা কাজ করছিল কেউ কল্পনাও করে নাই যে এখানে কোটি কোটি টাকা উঠবে। টানের কাজ আমরা এর আগেও করেছি, কত উঠেছে 10 লাখ 20 লাখ এগুলো দিয়ে আমরা কাজ করেছি। কারো আইডিয়াই ছিল না মানুষ এভাবে উচ্চায় পড়বে, এখানে কোটি কোটি টাকা আসবে, এবং এটা অনভিজ্ঞতার কারণে কেউ হ্যান্ডেল করতে পারেনি। কিন্তু যখন পরবর্তীতে আমরা বুঝলাম যে ঘটনা এরকম ঘটতেছে, সাথে সাথে আমরা কিন্তু অডিটর নিয়ে এসে আমরা এটাকে অডিট করেছি এবং সেটা সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হয়েছে। কয়জন মানুষ এই অডিট রিপোর্টটা খুঁটায় খুঁটায় দেখছে এবং পড়ছে, কিন্তু সমালোচনা করতেছে। কিন্তু তাহলে দেখেন এখানে টাকাটা যেভাবে ব্যয় করা উচিত ছিল পরে সেটা কি আপনারা করতে পারেননি? সেটি অনভিজ্ঞতার জন্য প্রথম দিকে যে সমস্যাগুলো রয়ে গিয়েছিল সেটার কারণে তো কিছু সমস্যা হয়েছে। না, পরে তো আপনারা করতে পারতেন, সেটা আপনারা কেন করলেন না? পরবর্তীতে আমরা ধীরে ধীরে আবার সেটাকে পুনর্বাসনের যে প্রশ্ন, সেই জায়গায় আমরা আস্তে আস্তে টাকাটা চ্যানেল আমরা ফ্লো করছি এবং আমাদের অডিট রিপোর্ট এগুলো সব হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে প্রকাশ হয়েছে। এগুলোর উপরে কিন্তু আপনি দেখবেন যে কোনো স্ক্রুটিনি নাই, কিন্তু ওই যে সমালোচনাটা সেটা কিন্তু ঠিকই আছে। তো এখানে ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই আমরা আশা করি তো এই জায়গাটায় সোহেল আমার একটু বলতেই হবে, কারণ বন্যার টাকার প্রসঙ্গ যেহেতু এনেছেন, আমার বলতেই হবে যে টাকাটা এসেছে, আপনারা ব্যবস্থাপনা, আপনারা অনভিজ্ঞ, আপনারা ব্যবস্থাপনা কিভাবে করতে হয় আপনারা জানেন না, কিন্তু যারা অভিজ্ঞ তাদেরকে আপনারা ইনক্লুড করতে পারতেন। কারণ এখানে অনেকগুলো নিপীড়িত পরিবারের, দুর্ভোগে পড়ে যাওয়া পরিবারের জীবনের বেঁচে থাকার প্রশ্ন জড়িত ছিল, এবং আপনি এখন 5 মাস পরও আপনি বলছেন এখন যে আমরা এটা ফ্লো প্রসেসে আছে। আমরা ইনক্লুড করেছি কখন? যখন আমরা বুঝতে পেরেছি যে এটার আকার বা আকৃতি, মানুষের যে হেল্প, সেটা একটা বিশাল আকারে চলে এসেছে। তো এইটা তো আসলে সাডেনলি সবকিছু হয়ে যাবে না, আগে থেকে আমরা বুঝে ফেলবো না যে কি কি ক্রাইসিস তৈরি হতে পারে। ক্রাইসিস আসার পরে মানুষ সেটা সমাধান করে, সাধারণত এভাবেই ব্যাপারটা ঘটে আর কি।